নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিও মানে গোপালের বলা ঘটনাটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ও নিজেও খুশি হয়েছে এবং আমার সাথে যোগাযোগও করেছে। ওর একটা আসল কথা, পোষ্য সে হঠাৎ করেই মারা গেছে, ফলে ও একটু আপসেটও ছিল। তো পরবর্তী সময় আরও বেশি কথা হবে, এটাই ব্যাপার আর কি। ও কিন্তু ফলো করে, ওর যে ঘটনাগুলো আমি বলি সেগুলো ফলো করে, যে আপনারা ভালো বলেন, ওরও ভালো লাগে শুনতে এবং আমারও খুব ভালো লাগে। তা যাই হোক, আজকের ঘটনাটা শুরু করব। আজকের ঘটনাটা কে পাঠিয়েছেন বা কে শেয়ার করেছেন সেটা আমি একদম শেষে বলছি। কিন্তু ঘটনাটা প্রচণ্ড একটা প্রতিহিংসার ঘটনা বা বদলা যাকে বলে সেই রকম একটা ঘটনা। দেখুন, আমাদের সব থেকে একটা মানুষের সব থেকে প্রিয় বা কাছের জন হন তার বাবা মা। হ্যাঁ, কিন্তু সেই বাবা মাকে আমরা শ্রদ্ধা ভক্তি করি, বাবা মাকে ঈশ্বরের পরেই যদি কাউকে দেখা হয় তাহলে বাবা মাকেই দেখি। কিন্তু সেই বাবা মার পরে যদি কোনো সন্তান জানতে পারে যে বাবা মার কর্ম ঠিক নেই, তখন যে কি মানে মারাত্মক ঘটনা হয়, সেই ব্যাপারটা নিয়েই আজকের ঘটনাটা। চলুন তাহলে ঘটনার দিকে এগিয়ে যাই। আর আপনাদের একটা কথা না বললেই নয়, আপনাদের কমেন্ট এবার খুব ভালো পেয়েছি এবং অনেকেই কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ তাদের। একটু কমেন্ট করবেন, পাশে থাকবেন, এইটুকুই চাওয়া। তো আজকের ঘটনাটা উত্তরবঙ্গের। উত্তরবঙ্গের কোথায় সেটা আমি জানি না, কারণ যিনি আমায় শেয়ার করেছেন তিনি বলেননি। উত্তরবঙ্গে সুন্দর একটি জায়গা, মানে ছবির মতো একটি জায়গায় চাকরি নিয়ে আসে প্রবাল বলে অল্প বয়সী একটি ছেলে। তা প্রবাল ওখানে চাকরি নিয়ে যখন মানে যায়, তখন তার সহকর্মীদের সাথে একটি বাড়ি বলুন বা মেস বলুন সেখানে থাকতে শুরু করে। আর এই প্রসঙ্গে একটু জানিয়ে দিই, প্রবাল হচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান এবং তার জ্যাঠামশাই কিন্তু মানে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর এই ঘটনাটা কিন্তু আজ থেকে বহু বছর আগের ঘটনা। ফলে পরিবারে মানে পরিবারটির যেমন এলাকায় পুরো সুনাম ছিল, আর তেমনি কিন্তু তাদের আর্থসামাজিক অবস্থাও খুব ভালো ছিল। হ্যাঁ, মানে এটা হচ্ছে, ওরা কিন্তু ছিল মানে ওদের আদি বাড়ি ছিল কিন্তু কলকাতায়। কলকাতার কোথায় সেটাও আমাকে বলা হয়নি, ফলে আমি জানি না। এবার প্রবাল যখন ওখানে ওই উত্তরবঙ্গে চলে যায়, সেখানে এত সুন্দর মনোরম পরিবেশ, আমরা প্রত্যেকেই জানি যে উত্তরবঙ্গের পরিবেশ খুব সুন্দর। তা সেইখানে থাকতে থাকতে ওই মানে সবার মাঝে থাকতে থাকতে প্রবাল কিন্তু একটা সময় হাঁপিয়ে ওঠে এবং তার আস্তে 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 মানে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর সঞ্চিত পুঁজির থেকে সে একটি সুন্দর কিন্তু বাড়ি তৈরি করে এবং সামনে বিস্তীর্ণ জায়গা, বেশ মানে বিস্তৃত জায়গা, সেখানে সুন্দর বাগান, হ্যাঁ, এরকম বাড়িটি তৈরি করে, দোতলা বাড়ি। এবারে সেই বাড়িটির সেই বাগানটির রক্ষণাবেক্ষণের জন্য অনন্ত বলে তারই বয়সী প্রায় একটি ছেলেকে সে কাজে নিয়োগ করে। তা এইভাবে দিনগুলো চলতে থাকে। তা এতে কিন্তু যখন সে ওখানে বাড়িটি তৈরি করে, তাতে কিন্তু তার বাবা মা বেজায় চটে যায়। তারা বলেন যে এখানকার ছেলে তুমি, তোমার এখানে বাড়ি রয়েছে, একমাত্র ছেলে, তুমি ওখানে আবার কেন বাড়ি তৈরি করলে? তখন সে বলে যে আমি একটি বাড়ির মধ্যে ওই সকলের সঙ্গে শেয়ার করে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই জন্যই এই ব্যবস্থা আমি নিয়েছি। তো যাই হোক, উত্তরবঙ্গে যখন মানে এইভাবে মানে বাড়ি টাড়ি তৈরি হয়ে যায়, তখন তার মানে দিনগুলি মানে স্বপ্নের মতো কাটছিল, খুব ভালো দিনগুলো কাটছিল। আর অনন্ত কিন্তু শুধুমাত্র যে বাগানের মালির কাজ করতো তাই নয়, রান্না বান্না থেকে বাড়ির দেখভাল থেকে যাবতীয় কাজে সে ছিল খুবই পারদর্শী। ফলে প্রবালকে কোনো দিকেই কোনো মানে বেগ পেতে হতো না বা সমস্যার সম্মুখীন হতে হতো না। সবটুকু বাড়ির দিকটা পুরো অনন্ত সামলে নিত, সে অফিস যেত, অফিস থেকে ফিরত। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন অফিস থেকে ফিরছে, তখন ছিল বর্ষাকাল।
এবারে ফিরতে ফিরতে হঠাৎ করে রাস্তার মধ্যে প্রচণ্ড দুর্যোগের মধ্যে প্রবাল পড়ে এবং ভয়ঙ্কর দুর্যোগ, মুহুর্মুহুর বাজ পড়ছে, বিদ্যুতের ঝলকানিতে চতুর্দিক সাদা হয়ে যাচ্ছে এরকম, আর তেমনি বৃষ্টি হচ্ছে। সে তখন প্রস্তুত যেহেতু ছিল না, সে তখন একটা বিরাট বড় মানে বিশাল একটা গাছের তলায় আশ্রয় নেয়। আশ্রয় নিয়ে সে দাঁড়িয়ে আছে চুপ করে। কিছুক্ষণ বাদে ধারে কাছে একটা প্রচণ্ড জোরে বাজ পড়ে এবং এত কাছে বাজ পড়ে তার আওয়াজে তার কান মাথা পুরো একদম মানে ভোঁ ভোঁ করতে থাকে, এত কাছে বাজটা পড়ে। এবং শুধু বাজ নয়, বাজের সঙ্গে একটা তীব্র নারীকণ্ঠের চিৎকার। তা বাজটা পড়ার পর তখন প্রবাল ভাবে যে যেদিক থেকে চিৎকার মানে টা ভেসে এসেছে সেই দিক লক্ষ্য করে প্রবাল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায়। গিয়ে দেখে রাস্তার উপর একটি মানে মহিলা, সে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার অনতি দূরেই একটি গাছের মধ্যে বাসটি পড়েছে এবং গাছটি দাউ দাউ করে জ্বলছে। এ প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, মেয়েটি ছিল কিন্তু একটি আদিবাসী মেয়ে, কিন্তু তাকে ওই গাছতলায় নিয়ে এসে কোনোভাবে ঠেসান দিয়ে তাকে বসিয়ে রেখেছিল প্রবাল। এরপরে যখন বৃষ্টি থামে, মেয়েটি ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে, তখন কিন্তু জ্ঞান ফিরলেও মেয়েটি কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিল না। এই দেখে প্রবাল কিন্তু তাকে না ছেড়ে গিয়ে, সেই তখন প্রায় রাত হয়ে গেছে, তাকে কিন্তু কোনোভাবে কষ্ট সৃষ্টে সে কিন্তু তার বাড়িতে নিয়ে গিয়ে তোলে। এরপরে ডাক্তার ফাক্তার ডেকে এনে যখন মেয়েটি সুস্থ হয়, তখন সে জানায় তার নাম হচ্ছে মুংলি। সে একটি আদিবাসী মেয়ে এবং সে হচ্ছে চা শ্রমিক, মানে চা বাগানে সে কাজ করে। তো যাই হোক, এরপরে তো বছরের পর বছর কেটে যায়, আস্তে আস্তে বাড়ির থেকেও এবার তোড়জোড় শুরু হয় প্রবালের বিয়ের। তা প্রবালের বাবা কিন্তু জানিয়ে দেয় যে তিনি এবং তার মা একটি মেয়েকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেছে এবং প্রবালকে তাকে বিয়ে করতে হবে, এবং প্রবালও কিন্তু বাধ্য ছেলের মতো ফিরে গিয়ে সেই মেয়েটিকেই কিন্তু বিয়ে করে। বিয়ে করার পর কোনো দিনও কিন্তু সে স্ত্রীকে উত্তরবঙ্গে বা তার ওই বাড়িটিতে কোনো দিনও কিন্তু নিয়ে যায়নি। স্ত্রী খালি জানতো যে তার স্বামীর একটি বাড়ি আছে, সে সেই বাড়িতেই থাকে, সেটা উত্তরবঙ্গে, কিন্তু কোনো দিনও কিন্তু নানা ছল ছুতোয় বলুন মেয়েটিকে সে কিন্তু উত্তরবঙ্গে নিয়ে যায়নি। এইভাবে বছরের পর বছর কেটে যায় এবং একটা সময় কিন্তু প্রবাল রিটায়ার করে, এবং করার পর সে কিন্তু সোজা উত্তরবঙ্গ থেকে কিন্তু ফিরে আসে কলকাতায় এবং ওই বাড়িটার পুরো দায়িত্ব দিয়ে আসে অনন্তকে। এইভাবে দিন যায়। এদিকে প্রবালের একটি মাত্র মেয়ে ছিল হচ্ছে রিনা। রিনা যথারীতি রিনা একটি ছেলেকে ভালোবাসে, মনীষ বলে, তা দুজনের ভালোবাসার বিয়ে। তা মহা ধুমধাম করে এই রিটায়ারমেন্টের পরপরই কিন্তু রিনার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তো রিনা শ্বশুরবাড়ি চলে যায়, বেশ কিছুদিন সেখানে খুব মহা সুখে শান্তিতে সে ছিল। হঠাৎ করে দেখুন কীরকম অদ্ভুত যোগাযোগ, এই জামাই মনীষ তারও কিন্তু ট্রান্সফার হয় উত্তরবঙ্গে। তা রিনা কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যায় এটা শুনে। সে কিন্তু মনীষকে বলে দেয় যে বাবার ওখানে বাড়ি আছে, আমরা ওখানে গিয়ে থাকতে পারবো, এবং যথারীতি একদিন এসে বাবার কাছে বলে যে বাবা, তুমি তো কোনোদিনও মাকে বা আমাকে নিয়ে উত্তরবঙ্গে গেলে না, এবার কিন্তু আর আমি ছাড়বো না, তোমার জামাইয়ের উত্তরবঙ্গে ট্রান্সফার হয়েছে, আমরা কিন্তু ওই বাড়িতেই কিন্তু গিয়ে উঠবো। এই কথা শুনে কিন্তু প্রবাল যথেষ্ট চমকে যায় এবং প্রচণ্ড বিরক্ত হয়, কিন্তু রিনার সেই নাছোড়বান্দা জেদের কাছে তাকে পরাস্ত হতে হয় এবং যথারীতি একদিন কিন্তু রিনা আর মনীষ বেরিয়ে পড়ে এবং তারা কিন্তু গিয়ে পৌঁছায় নতুন বাড়িতে। সেই মানে উত্তরবঙ্গে নতুন বাড়ি বলতে তাদের কাছে নতুন বাড়ি, তারা গিয়ে পৌঁছায়। পৌঁছাবার পর অনন্ত তো ছুটে আসে এবং অনন্ত কোনোদিনই কিন্তু রিনাকে বা রিনার মাকে কাউকেই দেখেনি, কিন্তু রিনা যখন পরিচয় দেয় তখন বোঝা যায় যে অনন্ত কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়েছে, তাই শুধু নয়, প্রচণ্ড তার চোখে মুখে একটা আতঙ্ক ফুটে উঠেছে। তো যাই হোক, কিন্তু রিনা আর মনীষ, রিনার নিজের বাবার বাড়ি, সে কেন পাত্তা করবে এইসবে, সে কিন্তু মহা সুখে কিন্তু সেখানে থাকতে লাগে এবং বাড়িটা দেখে সর্বোপরি তাদের প্রচণ্ড পছন্দ হয়। ছবির মতো দোতলা বাড়ি, সামনে বিশাল জায়গা জুড়ে বাগান এবং বাগানে একটা সুন্দর দোলনা, এটা দেখে কিন্তু রিনা ভীষণ খুশি হয়ে ওঠে যে অন্তত দোলনায় দোল খেতে পারবো, যেমন মেয়েদের হয় আর কি। তার মানে মনটা পুরো
নেচে ওঠে। একে তো কলকাতার মেয়ে, অত সুন্দর জায়গায় গেছে, তারপরে এত সুন্দর বাবা বাড়ি করেছে যেখানে সে কোনোদিনও ছোটবেলা থেকে পা দেয়নি, তার মনটা পুরো আনন্দে মানে প্রফুল্ল হয়ে ওঠে। তো যাই হোক, তারা তো ওখানে সুন্দরভাবে থাকতে শুরু করে। এরপরে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর এইবারে তো শুরু হয় মনীষের অফিস যাওয়া আসা। এখানে একটা জিনিস কিন্তু রিনা লক্ষ্য করেছিল, সেটা হচ্ছে অনন্ত সমস্ত কাজ নিপুণভাবে করে, তাকে কিন্তু কিচ্ছু কাজের জন্য বলতে হয় না, তার সব দিকে লক্ষ্য। কিন্তু একটা ব্যবহার রিনাকে পুরো অবাক করে। সে যখনই অনন্ত তাকে ডাকতো দিদিমণি বলে, অটোমেটিক্যালি রিনা মাঝে মধ্যে, যেহেতু মনীষ অফিস চলে যেত, অনন্তর সাথে যখন মানে গায়ে পড়ে কিছু কথা বলতে যেত, যে কেউ নেই, অনন্তর তখন প্রচুর বয়স হয়ে গেছে যে অনন্তদার সাথে একটু কথা বলি বা কিছু করি, তখন দেখতো অনন্ত প্রচণ্ড বিরক্ত হতো এবং হ্যাঁ হু না করে কিন্তু পাশ কাটিয়ে যেত। এটা দেখে দেখে রিনারও কিন্তু ভেতরে অনন্ত সম্পর্কে না ধারণাটা মানে খুব বাজে জায়গায় যাচ্ছিল। সবসময় মনে হতো যে আমার বাবার বাড়ি, নিজে এতদিন ধরে বাড়িটা যেহেতু দেখভাল করেছে, নিজেকে একদম মালিক ভেবে বসেছে, এইরকম রিনা মনে মনে ভাবতো। তখন অলরেডি প্রায় মাস 6 কেটে গেছে, সুন্দর তারা রয়েছে। এবারে কি হলো, দুটো জিনিস কিন্তু রিনা লক্ষ্য করত। এক নম্বর হচ্ছে, যখন মনীষ থাকতো না, রিনা একা থাকতো, তখন কিন্তু সে ঘরে থাকুক, বারান্দায় থাকুক বা নিচে থাকুক, যেখানেই থাকুক, বাগানে থাকুক, ও পরিষ্কার টের পেত অনন্ত কিন্তু চুপি চুপি, মানে সেই যেন সেই বেড়ালের পায়ে কেন বললাম বুঝতে পারছেন তো, বেড়াল যেমন সন্তর্পণে এগোয়, হ্যাঁ, সাধারণ মানুষ বুঝতে পারে না, সেরকমভাবে ও কিন্তু অনন্ত কিন্তু চুপি চুপি গিয়ে সন্তর্পণে দেখতো যে রিনা কি করছে বা কোথায় আছে। এটা কিন্তু রিনাকে না খুব ভাবিয়ে তুলতো। প্রথম প্রথম অল্প বয়সী মেয়ে মনে করতো যে এই পাহাড়ের এই সমস্ত জায়গার লোক, এর কি কোনো চরিত্রের গন্ডগোল আছে। তারপর ভাবতো যে না, এত বয়স হয়ে গেছে, এটা কি আর এখন এই বয়সে কেউ করে, এরকম তার মনের মধ্যে হতো। আর 2 নম্বর যে পয়েন্টটা ও লক্ষ্য করেছিল, সেটা হচ্ছে ওর যখন বাথরুমে যেত রিনা, তখন শুধু রিনা বলে না, এই কথাটা কিন্তু মনীষও বলেছে, সেটা হচ্ছে যে বাথরুমে ঢুকলেই গাটা কীরকম ভার হয়ে উঠতো, খালি মনে হতো কতক্ষণে কিন্তু বাথরুম থেকে বাইরে যাবে। এটা রিনার হতো, রিনা কিন্তু কোনোদিনও বলতো না। হঠাৎ করে একদিন মনীষ জিজ্ঞাসা করেছে যে রিনা, তোমার বাথরুমে গেলে কোনো ফিলিংস হয়? তখনই রিনার কাছ থেকে সে বলছে আমারও কিন্তু ওই একই হয়, বাথরুমে গেলেই মনে হয় যেন ভয় ভয় লাগছে, কতক্ষণে বাথরুম থেকে বেরোবো, এরকম দুজনেরই হতো। তো যাই হোক, এইভাবে চলতে চলতে একদিন মনীষ এসে জানায়, মানে তখন তো বললাম মাস 6 পার হয়ে গেছে অলরেডি, মনীষ এসে জানায় যে অফিস থেকে তাকে একটি কাজ দেওয়া হয়েছে, যেটা কিন্তু উত্তরবঙ্গেরই আরেকটি কোনো জায়গায়, সেদিনকে রাত্রে সে ফিরতে পারবে না। তো রিনা বলে কোনো ব্যাপার না, অনন্তদা আছে, কোনো অসুবিধা নেই। তো মনীষ সেই মতো তো বেরিয়ে পড়ে। তা সেদিন ছিল পূর্ণিমা। তো সন্ধেবেলার দিকে, মানে তখন সন্ধে হয়ে হয়ে আসছে, রিনা ভাবলো যে একভাবে দোতলায় মনীষও নেই, কী করবো একা একা, নিচে নেমে ওই বাগানটিতে ঘোরবার জন্য যেই বাগানের পথ ধরেছে, সাথে সাথে অনন্ত প্রচণ্ড চেঁচামেচি, মানে চিৎকার করে বলছে যে দিদিমণি তুমি ওপরে যাও, একদম এখন বাগানে যাবে না। তখন বলছে কেন, এখনো তো সন্ধে পুরোপুরি অন্ধকার নামেনি। বলে না না, এই সময় প্রচণ্ড বাগানে সাপের উপদ্রব হয়, তুমি বাগানে যাবে না। তো ওকে যেতে দেয়নি। তখন ও তো রাগত মনে, একে তো অনন্তর প্রতি ওর বিরক্তির শেষ ছিল না, ওপরে উঠে যায় এবং তার কিছুক্ষণ বাদে কিন্তু রাত্রে ডিনার দিয়ে দেয় অনন্ত, এবং ডিনার খেয়ে সে কিন্তু শুয়ে পড়ে। এবারে ঘুমিয়ে পড়েছে। আর প্রচণ্ড মানে পূর্ণিমা, সেদিন ছিল পূর্ণিমা, চাঁদের আলোয় চতুর্দিক ভেসে যাচ্ছে। তা মনের মধ্যে একটা বিরক্তি যে একটু বাগানে ঘুরলে কি হতো, এত সুন্দর ফুলের বাগান, কিন্তু দেখেছো অনন্তদা ঘুরতে দিল না। তো যাই হোক, এবারে ওপরে গিয়ে তো শুয়ে পড়েছে। এবার মাঝরাত্রে হঠাৎ করে একটা খুব সুন্দর সুর, যে সুরটা মানে মনকে ছুঁয়ে ফেলে, এরকম একটা সুর, কিন্তু গান কেউ গাইছে সেটাও বুঝতে পারে, কিন্তু কথাগুলো কিন্তু পুরোপুরি দুর্বোধ্য কথা। সেই কথাগুলি কিন্তু ও জানে না যে কি ভাষা এটা বা কি বৃত্তান্ত, জানে না।
কেউ একটা গান গাইছে। তা যখন ঘুম থেকে উঠে চোখটা খোলে দেখে পুরো ঘর চাঁদের আলোয় যেন সেই ভেসে যাচ্ছে পুরো একদম। তা ভাবছে যে কে গানটা গাইছে, এটা তো দেখতে হবে। দরজাটা খুলে ও ধীরে ধীরে ব্যালকনিতে এসে রিনা দাঁড়ায়। তো দেখে যে দোলনায় তার দিকে পেছন করে একজন নারী মূর্তি, কেউ একজন দোল খাচ্ছে। তখন এটা দেখে ওর এতটা রাগ হয় অনন্তর ওপর যে আমি যখন যেতে চাই বাগানে, পারতপক্ষে এখন সাপ বেরোবে, এখন অসুবিধা আছে, এই করে করে অনন্তদা আমাকে মানে বহুবার কিন্তু ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আর দেখো কোথাকার একটা মেয়ে এসে এই রাত্রিবেলা কি সুন্দর চাঁদের আলোয় বসে বসে দোল খাচ্ছে আর গান গাইছে। তো এটা দেখে যেহেতু কথা বলার কেউ নেই, সেহেতু পা টিপে টিপে অনন্তকে লুকিয়ে ও বাগানের মধ্যে নেমে যায় এবং বাগানের মধ্যে নেমে একদম সোজা চলে যায় দোলনার কাছে। আমার গাটা পুরো ভার হয়ে আসছে। পায়ে পায়ে রিনা পুরো দোলনার সামনে পৌঁছে যায়। এবারে গিয়ে দেখে সুন্দর চুল মানে কেশরাশি উঠছে মেয়েটির, এবং মেয়েটির গায়ে যে চাঁদের আলোক পড়েছে, গায়ের মধ্যে মানে আলোটা যেন পিছলে যাচ্ছে, কুচকুচে কালো বর্ণের মানে মেয়েটি, চোখ বন্ধ করে চুলগুলো উঠছে, এক মনে গান গাইছে। এইটা দেখে কিন্তু রিনা না আরও এগিয়ে যায় যে এই মেয়েটির সাথে বন্ধুত্ব করলে কেমন হয়। এবারে যখন এগিয়ে যায় হঠাৎ করে মেয়েটি চোখ খোলে। চোখটা যখন খোলে রিনা দেখে চোখের মধ্যে পুরো চোখ কালো, মণি বলে কোনো বস্তু নেই, চোখ দুটি পুরো ধবধবে সাদা, পুরো দুধের মতো পুরো রঙের, মানে যেন দুটো টিউব লাইট জ্বলছে এরকম একটা রং, এবং বিকট শব্দে মেয়েটি হেসে ওঠে। এটা দেখে কিন্তু রিনা আর সহ্য করতে পারে না, সে চিৎকার করে কিন্তু জ্ঞান হারায়। পরদিন সকালে যখন জ্ঞান ফেরে দেখে সে ঘরে বিছানায় শুয়ে রয়েছে, এবং অনন্ত কিন্তু গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে এসছে, এবং তারপরে তো যাই হোক ডাক্তার দেখে তো ওকে চলে যায়, ওর জ্ঞান ফেরে। এরপরে কিন্তু একটা সময় মনীষও ফিরে আসে, মনীষও সব শোনে। তখন কিন্তু অনন্তকে ডেকে কিন্তু এই দম্পতি এরা কিন্তু জিজ্ঞাসাবাদ করে যে কি ছিল ওঠা, কেন এরকম হলো, কি বৃত্তান্ত। তখন বলছে না না ও কিছু না, দিদিমণি ছোট তো, ওটা দিদিমণির মনের ভুল, ও কিচ্ছু না, ওখানে তো কই আমি তো সারাক্ষণ এই বাড়িতে থাকি, এই বাড়িতে আমি পাহারা দিয়ে আসছি এতদিন ধরে, এরকম তো কিছু দেখিনি। কিন্তু রিনা কিন্তু পরিষ্কার বুঝতে পারে যে অনন্ত কিন্তু কিছু একটা বিরাট কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে। যাই হোক এইভাবে তো দিন কাটতে থাকছে, মানে লাগে সুন্দর। রিনা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু এরপর যেটা শুরু হয় সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে কি, যে একটু বিকেল মানে যখন একটু সন্ধে হয়ে আসছে বা একটু রাত্রের দিকে, ওই মহিলাকে শুধুমাত্র কিন্তু রিনা নয়, মনীষও কিন্তু প্রায় সময় বাগানে পায়চারি করতে, মানে এদিক থেকে হেঁটে ওদিকে চলে গেল, কিছুটা যাওয়ার পর ভ্যানিশ হয়ে গেল, এগুলো কিন্তু করতে মনীষ এবং রিনা উভয়েই দেখতো। বা বাথরুমের কাছ দিয়ে হেঁটে কোথায় চলে গেল, এরকম তারা কিন্তু দেখতো। এবার এটা দেখে তো এরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়তো, কিন্তু অনন্তকে জিজ্ঞাসা করলে অনন্ত কিন্তু পুরোপুরি ডিনাই করতো। একদিন হয়েছে কি, মনীষের সেদিন ছুটি ছিল, ব্যালকনিতে বসে বসে, দোতলার ব্যালকনিতে বসে রিনা আর মনীষ চা খাচ্ছে, আর অনন্ত নিচে কিছু একটা গাছের কোনো পরিচর্যা করছিল। করতে করতেই দেখা গেল অনন্ত যেই উঠে দাঁড়িয়ে হাঁটা আরম্ভ করলো, সেই মেয়েটি বা সেই নারী মূর্তিটি একদম অনন্তর পাশ ঘেঁষে বেরিয়ে চলে গিয়ে অনন্ত চোখের সামনে, কারণ রিনারাও দেখতে পাচ্ছে দোতলা থেকে, পুরো ভ্যানিশ হয়ে গেল। এরপরে যখন মনীষ চিৎকার করে অনন্তদা অনন্তদা তোমার পাশ দিয়ে কোন একজন মহিলা চলে গেল, কে গো ওটা, তুমি দেখেছো এরকম, অনন্ত পুরো একদম সেই অবাক হওয়ার ভান করলো যেন কিছুই হয়নি। এরপরে কিছুদিন যাবৎ রিনার প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে, কিছু খেতে পারে না, গা বমি বমি করে। তো একটা খুশির খবর আসে, সেটা হচ্ছে ডাক্তার যখন দেখানো হয় তখন ডাক্তারবাবু জানান যে রিনা কিন্তু প্রেগনেন্ট। তা রিনা প্রেগনেন্ট শুনে মনীষ তো খুব খুশি হয়ে যায়, বাড়িতেও তার মানে বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে সব চিঠি লিখে লিখে জানানো হয়, যেহেতু তখন অনেক দিন আগেকার ঘটনা বলছি আমি। তো যাই হোক তখন ওই মনীষ ঠিক করে যে অফিস যাওয়াটুকু সময় বাদবাকি সবটি সময় স্ত্রীর সঙ্গে
থাকবে। এবং সেই মতোই চলছিল। এবং সবথেকে বড় কথা, রিনা অনন্তকে অপছন্দ করলেও বা রিনাদের আশাটা এখানে অনন্ত অপছন্দ করলেও সে কিন্তু এই সময়টাতে মানে প্রেগনেন্সির টাইমটাতে যথেষ্ট সাথ দিয়েছিল মনীষের। মনীষ যে সময়টা থাকতো না, রিনা হয়তো ঘরের মধ্যে থাকতো, বাইরে কিন্তু অনন্ত এসে বসে থাকতো, এরকমভাবেই চলছিল। তা একদিন রাত্রিবেলা হঠাৎ করে ডিনার কমপ্লিট, তারপরে বলে রিনা বলে যে আমি একটু বাথরুম থেকে ঘুরে আসছি। তো সেই মতো মানে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে তার যা প্রয়োজন সেটা মেটানোর পর হঠাৎ করেই মনে হয় যে একটু মুখে চোখে ঠান্ডা জল দিই, মনে করে চৌবাচ্চার সামনে যেই গিয়ে মাত্র সে দাঁড়ায় রিনা, সাথে সাথেই ঘটে যায় চরম অঘটন। রিনা পরিষ্কার বুঝতে পারে তার ঠিক ঘাড়ের কাছটা থেকে কেউ চাপ দিয়ে ধরে তার মুখটাকে ওই চৌবাচ্চার মধ্যে একদম টিপে ধরে বা চেপে ধরে, যেটাই বলুন না কেন। চেপে ধরার পর রিনা তো হাঁসফাঁস করছে। এবারে মনীষ কিন্তু ওই সময় বললাম যেটা, যে মানে বউকে মানে বা স্ত্রীকে চোখে হারাতো, কারণ যেহেতু সে প্রেগনেন্ট। কিছুক্ষণ পরেই কিন্তু মনীষ ভাবে যে এতক্ষণ লাগছে কেন বাথরুমে, আর যেহেতু এরকম একটা সমস্যা রয়েছে বাড়িটার মধ্যে, তখন মনীষ কিন্তু সাথে সাথে কিন্তু দৌড়িয়ে গিয়ে রিনা রিনা করে চিৎকার করতে থাকে। আর তখন যখন সাড়া পায় না, তখন অনন্ত ওই চিৎকারে ছুটে আসে। দুজনে মিলে দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে, দেখে রিনা কিন্তু পুরোপুরি ওই ঘাড় থেকে ঘাড় গুজে জলের মধ্যে পড়ে রয়েছে এবং প্রচণ্ড তার ব্লিডিং হচ্ছে। সাথে সাথে মনীষ দেরি করে না, কাছাকাছি যে হসপিটাল সেখানে তো রিনাকে নিয়ে রওনা দেয় এবং সেখানে অনেক মানে চেষ্টা চরিত্র করার পরেও কিন্তু বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয় না। আর রিনা কিন্তু দীর্ঘদিন জমে মানুষে টানাটানির পর কিন্তু একদিন ফিরে আসে। আর এই প্রসঙ্গে বলে রাখি, মনীষ কিন্তু বারবার বলেছিল এই বাড়ি ছেড়ে চলো আমরা অন্য কোথাও শিফট হয়ে যাই, কিন্তু রিনা কিন্তু মানে সেটা চায়নি। রিনা কিন্তু বলেছিল যে অনন্তর পেট থেকে আমি কথা বার করবই, যেটা কি হচ্ছে। রিনার জেদের জন্যই কিন্তু বাড়িটা মানে চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, এরপরে তো বাড়িতে ফিরে আসা রিনা তখন খুবই মানে অসুস্থ, দুর্বল আর কি, বাড়িতে তাকে ফিরিয়ে আনা হয়। এরপরে কিন্তু মনীষ ভয়ঙ্কর রেগে যায় এবং একদিন অনন্তকে ডেকে নিয়ে আসে ঘরে। ডেকে নিয়ে এসে প্রচণ্ড বকাবকি, হ্যাঁ, এবং মারধর করার পর্যন্ত হুমকি, এবং লাস্ট বলে যে আমি তোমাকে পুলিশে দেব। যখন এই পুলিশে দেবে বলে, তখন এই গ্রাম্য এই সরল সোজা অনন্ত তখন কিন্তু জেরার মুখে পুরো ভেঙে পড়ে যে আমাকে বলো যে কি হচ্ছে, কি ব্যাপার আছে, যদি বাঁচতে চাও আমাকে জানাও। তখন কিন্তু অনন্ত প্রবালবাবু এবং মুঙ্গলির অবৈধ সম্পর্কের কথা কিন্তু তুলে ধরে। দিনের পর দিন যে মুঙ্গলি এই বাড়িতে তার যাতায়াত শুধু ছিল তাই নয়, থেকে যাওয়া, এই ব্যাপারগুলো তুলে ধরে। এবং যখন মুঙ্গলি প্রেগনেন্ট হয়ে পড়ে, তখন কিন্তু এই প্রবালবাবুই একদিন তাকে জোর করে এরকম ঘাড় গুজে চৌবাচ্চার জলে চুবিয়ে কিন্তু তাকে মার্ডার করে। এবং তারপর মুঙ্গলিকে নিয়ে গিয়ে কিন্তু সেই অনন্তের সাহায্যেই বাগানের একটা জায়গায় কিন্তু তাকে মাটি চাপা দিয়ে দেয়। মুঙ্গলি চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যায় এবং তার বাড়িরও সেই রকম মানে জোর বা কিছু ছিল না, বা তারা জানতো না, সে কিন্তু নিখোঁজ হয়ে যায়। এরপর কিন্তু রাতারাতি প্রবালবাবু কিন্তু অনন্তর মুখ বন্ধ করে প্রচুর টাকার লোভ দেখিয়ে। আর অনন্ত তিন কুলে কেউ ছিল না বলে অনন্তর ওপর পুরো বাড়ির দায়িত্ব দিয়ে, যে এই বাড়ি তোমারই বাড়ি ধরতে পারো, এই তুমি থাকা শুরু করো বলে নিয়ে, তারপর থেকে নাকি যতদিন তিনি চাকরি করেছেন, অফিস গেছেন, সমস্তটা কিন্তু উত্তরবঙ্গেরই অন্য কোনো জায়গায় তিনি উঠে চলে যান এবং সেখান থেকে তিনি অফিস করতেন, যেটা কিন্তু অনন্ত জানতো না জায়গাটা কোথায়। তো যাই হোক, এরপরে তো রিটায়ার করে তো উনি বাড়ি ফিরে যান। যখন এই কথাটা মানে এরা শোনে, এবার একটা মেয়ে এতটা অসুস্থ, তারপরে তার সদ্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তারপরে বাবার এই কুকীর্তির কথা জানে। আমি তো শুরুতেই বলেছি বাবা মা হচ্ছে সন্তানের চোখে ভগবান হয়। যাই হোক, সে তো আরও ভেঙে পড়ে এবং অনন্ত বলে যে প্রথম প্রচণ্ড আমার আতঙ্ক লাগতো, ভয় লাগতো, কারণ আমি ওর উপস্থিতি টের পেতাম, কিন্তু একটা জিনিস ছিল, মুঙ্গলি
কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসতো, যে কারণে পরে কিন্তু আমি বুঝে ফেলেছিলাম যে কোনো দিনও ও আমার কোনো ক্ষতি করবে না। ওই জন্য কিন্তু আমার আশপাশ দিয়ে আপনারা যে দেখেছেন যে ও যাতায়াত করে, সত্যি করে, কিন্তু আমি কিন্তু এত বছর ধরে আমিই তো আছি যারা বাড়ি আগলাচ্ছি। তা এই সব কথা বলার পর তখন কিন্তু ও মানে মনীষ পুরো স্ত্রীকে নিয়ে সোজা শ্বশুরবাড়ি চলে যায়। এবার মেয়ে যখন বাবাকে এই সমস্ত প্রশ্নগুলো করে তখন পুরো প্রবালবাবু পুরো স্থবির হয়ে যান, কারণ তখন তার প্রচুর বয়স হয়ে গিয়েছিল। পুরো স্থবির হয়ে যান এবং ওনার স্ত্রী তো কান্নায় ভেঙে পড়ে। এরপরে যখন মানে ওই দিনটা কেটে যায়, পরের দিনই ওই দিন মাঝরাতেই কিন্তু ওনার মারাত্মক সেরিব্রাল অ্যাটাক করে এবং পরের দিনই কিন্তু উনি মারা যান। ঠিক আছে, তা যাই হোক, এখানে কিন্তু ঘটনাটা শেষ নয়। এরপরে দেখুন ওই বাড়িটিকে কিন্তু এনারা বিক্রি করে দেন এবং অদ্ভুত ব্যাপার, বাড়িটা যারা কিনে যান তারা কিন্তু দীর্ঘদিন সেখানে বাস করছেন এবং তারা নিরুপদ্রবে শান্তিতে ওই বাড়িতে রয়েছেন। তারা কিন্তু কোনো রকম, এনারা যদিও জানাননি যে কি হয় বাড়িটিতে, কিন্তু কোনো উপদ্রব হলে ওনারা তো বলতেন, কোনো রকম বাড়িটিতে আর উপদ্রব নেই। তাই যিনি আমায় গল্পটি শেয়ার করেছেন তিনি বলেছেন যে এই যে মুংলি কিন্তু জীবনে তার চরম প্রতিশোধটা নিয়ে চিরকালের মতো তার হয়তো আত্মার শান্তি হয়ে গিয়েছিল। কারণ এই যে রীনা দেবী, ইনি কিন্তু আর কোনো দিনও মা হতে পারেননি। ওনার হয়তো মানে মুংলির হয়তো ইচ্ছে ছিল যে রীনাকেও মেরে দেওয়ার, সেটা সে পারেনি ঠিকই কথা, কিন্তু সে কিন্তু কোনোদিনও কিন্তু তার আর সন্তানের মুখ দেখতে দেয়নি। তা এই যে মানে ঘটনাটা, এটা নিশ্চয়ই একটা বদলা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আচ্ছা, আজকের এই ঘটনাটি আমাকে কে শেয়ার করেছে সেটা তো আমি বললাম যে গল্পের শেষে বলবো। উত্তরবঙ্গে আমার একজন রিলেটিভ থাকেন, তিনি এই ঘটনাটি জানতেন, তারও প্রচুর বয়স হয়ে গিয়েছে। তা ওনার জানা একটা ঘটনা, এই যে প্রবালবাবু বললাম, হ্যাঁ, প্রবালবাবুর সাথে ওনার বাবার বন্ধু ছিলেন প্রবালবাবু। পরবর্তীতে এই ঘটনাটা ওনার বাবা জানেন এবং সেখান থেকে আমি বললাম আমার রিলেটিভ জানেন। তো উনি এই ঘটনাটি শেয়ার করেছেন এবং উনি ভয়ে ভয়েই শেয়ার করেছেন যাতে ওনার নামটি সামনে না চলে আসে, তাই ওনার নামটি জানাতে পারলাম না। কিন্তু আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। উনি বারবার করে বলে দিয়েছেন যে কমেন্টটা আমি যেন একটু দেখতে পাই যে বন্ধুদের কেমন লেগেছে গল্পটা। কাজে আপনাদের হাত জোর করে বলছি, কেমন আজকের ঘটনা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যদি চ্যানেলটির ভালো লাগে বা ভিডিওগুলি ভালো লাগে, পুরনো বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই একটু ছড়িয়ে দেবেন, আপনাদের কাছে জোড়হাত করে এইটুকু বলা। আর নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি তারা এতটা সময় নিয়ে শুনছেন বলে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে কি হবে, আপনারা যে কোনো ভিডিওর, আর যেটা বলার বিষয় আগে সেটা বলিনি, বেল আইকন প্রেস করে অবশ্যই অলে প্রেস করবেন, তাহলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা চটজলদি একদম পেয়ে যাবেন। আর কি বলবো, সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের কাছে যদি কোনো এরকম ঘটনা থাকে বা কারো মুখ থেকে শুনেছেন এমন কোনো সত্যি ঘটনা যেটা কোনো চ্যানেলে শেয়ার করা হয়নি, তাহলে দয়া করে একটু আমাকে সহায়তা করবেন বা আমার পাশে থাকবেন, একটু জানিয়ে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।